দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন, তাদের ছবি টবি দেখলাম, তাদের ব্যাগ। আমরা দেখি আমরা নাকি জেলা সফরে যাচ্ছি, সাংগঠনিক সফরে যাচ্ছি। দেশকে আপনি এখানে নির্বাচন করেন, যাতে গুজবগুলা আর ভেরিফিকেশন করে যাতে মানুষের কাছে সত্যটা উপস্থাপন করা যায়। একজন কুলাঙ্গারের কারণে দর্শক বর্তমান সমন্বয়করা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যে ঘুরে ঘুরে আসতেছেন, আসলে তাদের মূল মন্তব্য কি এবং তাদের আসলে কাহিনী কি, কেন তারা বিভিন্ন জেলায় এরকম ঘুরে বেড়াচ্ছেন, তাদের আসলে ঘটনাটা কোথায়, তারা কি চাচ্ছে, দেশের মধ্যে আরেকটা নতুন দল তৈরি করবে। জীবনদের সকল উত্তর আজকে তারা নিজের মুখে দিলেন। আমরা এখন সেই ব্যাপারটি শুনবো। আজকে ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। তারা আসলে কেন এরকম মানুষের ধারে ধারে যাচ্ছে, আর আসলে কি তারা দল গঠন করলে বাংলাদেশের মধ্যে একটা নির্ভরযোগ্য দল হিসেবে তারা কি জায়গা পাবেন বলে আপনার মনে হয়? কেননা আমাদের এই আন্দোলনের মধ্যে অনেক ধরনের মানুষ ছিলেন। চলুন আমাকে তার কথা একটু শুনে আসি, তারপর এই ব্যাপারটি বিস্তারিত হবে। কেন তারা এইভাবে আসলে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং টাকা কোথা থেকে আসতেছে সমন্বয়কদের, কোথায় তারা টাকা পাচ্ছে, সকল উত্তর একটু আমরা শুনে আসি, তাহলে তারপর আমরা আসতেছি বিস্তারিত আমরা কথা বলবো। চলুন আমরা ভিডিও একটু দেখে আসি। আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা দেখি যেটা আমাদের আসলে আমাদেরকে এই কথাগুলো অনেক বেশি ব্যথিত করে। আসলে আমরা দেখি আমরা নাকি জেলা সফরে যাচ্ছি, সাংগঠনিক সফরে যাচ্ছি। আপনারা তো আছেন আমাদের সাথে। আমরা এখানে 4টা ভাগে আমাদের কাজগুলো করি। আমাদের 1 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি হচ্ছে আমাদের শহীদ ভাইদের পরিবারের সাথে আমাদের দেখা করা, কথা বলা, তাদের কথা শোনা এবং আমাদের যারা আহত ভাইরা বোনেরা রয়েছেন তাদের সাথে কথা বলা। কারণ আপনি কোনো দিন ঢাকায় অল্প কিছু মানুষ পুরো 64টি জেলার আমাদের এই যে শহীদ পরিবার কিংবা আহত যারা রয়েছেন তাদেরকে সময় দিতে পারবেন না। তারা কোনোদিন আপনাকে একসাথে পাবে না। এবং তারা যে কথাগুলো আসলে বলতে চায় তাদের সবার তো এই মুহূর্তে ওই অবস্থাটিও নেই যে তারা আসলে ঢাকায় গিয়ে আপনাকে বলে আসবে। তাহলে এটা তো আমাদের নৈতিক দায়বদ্ধতার জায়গা। যারা আমাদের কথায় এভাবে নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে, রাস্তায় নেমে এসেছে, তাদের ঘরে ঘরে গিয়ে তাদের কথাগুলো শোনা, তাদের সন্তান হিসেবে হোক কিংবা তাদের পরিবারের একজন সদস্য হিসেবে হোক। হয়তো আমরা ঘরে ঘরে যেতে পারিনি, কিন্তু আমাদের অবশ্যই তো জেলায় এসে অন্তত জেলার এখানে যারা আমার শহীদ ভাই এর পরিবার রয়েছে কিংবা যারা আহত রয়েছে তাদের সাথে কথা বলা, তাহলে অন্তত একান্তভাবে তাদের কথাগুলো শোনা যায়। এটাও এই গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটি আমরা প্রথমত করি। এরপরে আমরা যারা আন্দোলনকারী ছিল, যারা আমাদের ওই একটা ঘোষণায় অকাতরে রাস্তায় নেমে পড়েছেন, নিজের জীবনের রিস্ক নিয়ে নেমেছেন, তারা সেই জায়গা থেকে আমরা তাদের কথাগুলো শুনি। বর্তমানে এই জেলার কি কি সমস্যা করা যেতে পারে, প্রশাসনকে কি করে সহযোগিতা করা যেতে পারে, কিংবা আমরা আমাদের জায়গা থেকে কি দাবি তাদের হয়ে তুলে ধরতে পারি, তাদের সাথে আমরা কথা বলি। 2টি স্টেক হোল্ডার। তৃতীয়ত আমরা স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলি। কারণ আমরা মনে করি একটি জেলার এভাবে যদি স্থিতিশীল অবস্থা আসে এবং এভাবে 64টি জেলার স্থিতিশীল অবস্থা আসে, তাহলে দিন শেষে দেশের স্থিতিশীল অবস্থা আসে। তাহলে আলটিমেটলি আমার এই রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য তো এই যারা স্থানীয় নেতৃবৃন্দ তাদের মধ্যে একটা সমন্বয় প্রয়োজন। তাদের মধ্যে যে মত পার্থক্য, মতভেদ, এটা থেকে তাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এই বার্তাটি আমরা তাদের সাথে কথা বলে তাদেরকে জানাই। এবং এই 3টি কাজ সকাল থেকে বিকাল পর্যন্ত করা শেষে আমরা 30 থেকে 40 মিনিটের একটা মাঠে গিয়ে মতবিনিময় সভা করি। কিন্তু কিছু মানুষ রয়েছে যাদের কিছু কথা আসলে আমাদের ব্যথিত করে। আমরা সত্যি কথা বলতে এই অস্থিতিশীল অবস্থা আমরা মুখ বুঝে থাকার চেষ্টা করি যে হ্যাঁ, অনেকে হয়তো সিচুয়েশন বুঝছে না, হয়তো এই জন্য ভুল বুঝছে। কিন্তু সবসময় যদি এটা বলতে থাকে আমাদেরও খারাপ লাগে। সকাল থেকে বিকাল আমরা এই 3টি কাজ করি। বিকালে গিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য আমরা মতবিনিময় সভা করি। তারা এটা বলে আমরা নাকি জেলা সফরে আসছি বা সাংগঠনিক সফরে আসছি, অথচ এরকম কোনো বিষয় আসলে এখানে নেই। তো এই জায়গা থেকে আমরা আমাদের আসলে শহীদ পরিবারের কিংবা আহত যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। এবং আমরা আসলে এক তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এখানে দায়বদ্ধতার জায়গা রয়েছে। আপনারা দেখেছেন গতকালকে রাষ্ট্র পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে 100 কোটি টাকার একটি ফাউন্ডেশন করা হয়েছে, যেখানে এই ফান্ডটি দেওয়া হয়েছে। এখানে আরও অন্যান্য ফান্ড এসে যুক্ত হতে পারে। আমি মনে করি যে এই আর্থিক সহযোগিতাটা একটি সহযোগিতা, খুবই ভালো কথা। কিন্তু আপনি যখন তাদের পাশে আসবেন, এটা তো তাদেরকে মানসিকভাবে একটা প্রশান্তি দেয়। এটা তারা আসলে চায় দিন শেষে। সো আমাদের সন্তান হিসেবে হোক কিংবা তাদের পরিবারের সদস্য হিসেবে হোক, ওই অভাবটুকু আমরা পূরণ করতে পারবো না, এটা ঠিক। কিন্তু তারপর আমরা তো চেষ্টাটুকু আমাদের করা উচিত। এটি আমাদের নৈতিক একটা দায়বদ্ধতার জায়গা। এই জন্যই আমাদের এখানে আসা। আমরা বলেছি যে যে কোনো সময়ে রাষ্ট্রের জায়গাটি ভিন্ন, সরকারের জায়গাটি ভিন্ন। আমরা যদি সন্তান হিসেবে কিছু করার সুযোগ থাকে, আমরা আমাদের ফোন নাম্বার দিয়েছি, তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়েছি।
আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করব, সেটা ফোনের মাধ্যমে হোক, ঢাকায় বসে হোক, কিংবা একদম তার বাড়িতে এসে হোক। এটুকু আমাদের দায়বদ্ধতার জায়গা এবং এই জন্য আমরা এখানে এসেছি। ওবায়দুল কাদের সাহেব বলতেন না, হ্যাঁ মনে আছে কি বলতো লোকে তাকে, কি বলতো জোরে বলেন, কোথায় মাঝখানে আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না, তাই না? তা বলছে পালাতেই হয়, দেশের বাইরে যাবো না, তাই না? আর আমার নাম ধরে বলছে যে ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই আসেন, আমার বাসায় আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না, পাবলিক জানে না। অনেকে বলে যে ভারতে চলে গেছে। কেন ভাই ভারতে কেন? দেশটা আপনার, আপনি এখানে নির্বাচন করেন, এখানকার নেতা, তা আপনাকে ভারতে পাঠাতে হয়েছে কেন? যে আপনি এই দেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন। যখন চুরি করেন তখন মনে থাকে না, যখন অত্যাচার করেন তখন মনে থাকে না, তখন মনে করেন যে এই ক্ষমতাটা আপনার চিরস্থায়ী। এই যে আমার অসংখ্য ভাই তাদের জীবন দিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানটি ঘটিয়েছে, এই ভাইদেরকে নিয়ে আজকে শুধু শরীয়তপুর নয়, পুরো বাংলাদেশে একটি মামলা ব্যবসা শুরু হয়েছে। যেই ব্যবসাতে আমরা দেখতে পাই অসংখ্য অপরাধীকে যেমন সেই মামলায় আসামি হিসেবে রাখা হয়, কিছু কিছু নিরপরাধ মানুষকেও ওই মামলায় নামটি দেওয়া হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ওই নামগুলো দেওয়া এবং কাটা, এই দুইটি বিষয়কে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার একটি মামলা ব্যবসা শুরু হয়েছে। সেটিকে কি ছাত্র জনতা সমর্থন করে? আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে, বাংলাদেশ পুলিশে রয়েছে, তাদের সকলকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই, কোন একটি মামলায় কারো নাম দেখলে তার বিরুদ্ধে ফায়ার করা যাবে না। কোন একটি মামলায় কারো নাম দেখলে তাকে গ্রেফতার করা যাবে না, আগে তদন্ত করতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তদন্ত সাপেক্ষে তার যদি ওই হত্যায় কিংবা অপরাধে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তারপরে আপনি তাকে গ্রেফতার করুন। তার পূর্বে গ্রেফতার খেলা যাবে না। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, কেউ একজন জেলা প্রশাসক হোক, বিভাগীয় কমিশনার হোক, সচিব হোক, কিংবা পুলিশের কোন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হোক, যদি অপরাধী হয়, যদি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, অর্থ আত্মসাতের অভিযোগ থাকে, যত বড় অফিসারই হোক না কেন, তারও আইনের আওতায় এনে বিচার করতে হবে। এই যে আমাদের শরীয়তপুর জেলা, এই শরীয়তপুর জেলা আমরা দেখি যে এই দক্ষিণবঙ্গের অংশ হওয়ার কারণে, পদ্মা সেতুর এপার হওয়ার কারণে উন্নয়নে আমরা ভেবেছিলাম ফরিদপুর, শরীয়তপুর যে জেলা সেটি উন্নয়নের জোয়ারে ভেসে গিয়েছে। কিন্তু আজকে যখন ঢাকা থেকে আসি, যে রাস্তা দিয়ে আসলাম, মনে হচ্ছে একবার কাঞ্চনজঙ্ঘা দিয়ে যাচ্ছি, একবার হিমালয় দিয়ে যাচ্ছি। মনে হচ্ছে একবার ওই যে কিলিমানজারো রয়েছে কিংবা রকি পর্বত, আলপস মাউন্টেন, সেগুলো দিয়ে যাচ্ছি। একবার কলিজা হৃৎপিণ্ডের জায়গায় আসে, একবার হৃৎপিণ্ড পাকস্থলীর জায়গায় চলে যায়। এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো এত যে উন্নয়নের গল্প দেওয়া হয়েছে, বড় বড় মেগা প্রজেক্ট করা হয়েছে, এই মেগা প্রজেক্ট কতটা কার্যকরী ছিল? শরীয়তপুরে একজন মানুষ যখন ওই পদ্মা সেতু পার হয়ে আসতে যায়, তখন সেটার স্পষ্ট দৃষ্টান্ত দেখা যায়। আমরা শরীয়তপুরের যারা দায়িত্বে রয়েছে, প্রশাসন বলি, রাজনৈতিক নেতৃবৃন্দ বলি, সকলকে স্পষ্ট করে একটি কথা বলে দিতে চাই, বিগত 16 বছরে এসব করার কারণে পরিণতি কি হয় তা যদি দেখতে চান, হাসিনাকে দেখুন, সালমান এফ রহমানকে দেখুন, বিবি হারুনকে দেখুন, আরো যত মুরগি গরু ছাগল রয়েছে, ওই ওবায়দুল কাদের মতো হাঁস রয়েছে, তাদেরকে দেখুন। তাদেরকে দেখে যদি আপনার শিক্ষা না হয়, তাহলে ওই হাসিনা তো পালানোর জন্য ভারত পেয়েছে, আপনি ভারতও পাবেন না,
আপনাকে অ্যান্টার্কটিকার ঠিকানা খুঁজতে হবে। দর্শক, সমন্বয়করা এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কোনো সূত্রপাত ঘটে নাই, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এই জায়গায় একটা নতুন করে নাম আসছে। আসলে কি তারা এটা রাজনৈতিক দলের নাম নাকি এটা এখন পর্যন্ত কিন্তু কোনো রকম ভিত্তিতে বা তারা কোনো রকম কথা বলে নাই, এই ব্যাপারে কোনো ভিত্তিও নেই। তারা কোনো কথা বলে নাই যে তারা কোন রাজনৈতিক দল আসলেই দিবেন কিনা, এই ব্যাপারটি নিয়েও তারা এখনো খোলাসা করেন নাই। কিন্তু তারা বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেছেন, অনেকে শহীদ হয়েছেন, তাদের আসলে খোঁজ খবর নেওয়া দায়িত্ব। আপনারা যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রয়েছেন এবং যারা বিভিন্ন গ্রুপে আছেন তারা অবশ্যই জানেন এলাকার আশেপাশে যারা যারা শহীদ হয়েছেন বা এরকম সমস্যা হয়েছে তাদের জরিপ করা হচ্ছে, আর তারা এইভাবে যাচ্ছেন। আসলে তারা কি নতুন কোনো দল গঠন করবে, আর করলে তারা কি বিপদে পড়তে পারে, এই ব্যাপারটি নিয়ে আপনাদের মন্তব্য কি? তারা কি দল গঠন করলে বাংলাদেশ নির্ভরযোগ্য কোনো দল হিসেবে পারবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে? আসলে মানুষকে তাদেরকে ভোট দিবেন? কেননা বাংলাদেশের মধ্যে যে আন্দোলনটা হয়েছে সেখানে বিএনপি, জামাত, সবাই একদম ইসলামী আন্দোলন, ছাত্র সবাই কিন্তু সেখানে আছেন, কিন্তু ভোট দেওয়ার সময় কিন্তু এক একজন এক এক জায়গায় ভোট দিবে, এই ব্যাপারটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখন আপনারাই বলুন যে আসলে তারা দল গঠন করলে বাংলাদেশের মধ্যে স্থিতিশীল একটি দল গঠন করতে পারবেন কিনা, এই ব্যাপার নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আজকে ভিডিও পর্যন্ত, এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন নিত্য নতুন সর্বপ্রথম আপডেটটা আপনি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।